শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জামায়াত শিবির নিষিদ্ধের সুপারিশ করা হয়েছে আজ 14 দলের বৈঠকে, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিকেলে গণভবনে শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে ক্ষমতাসীন দল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে বর্তমানে যা ঘটছে তা রাজনৈতিক ইস্যু নয়, জঙ্গিবাদী কাজ। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে এসব করা হচ্ছে বলেন তিনি। নতুন করে দেওয়া 9 দফা দাবিতে সারা দেশে ফের বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ। রাজধানীর বেশ কয়েক জায়গায় বিক্ষোভের চেষ্টা করে তারা, তবে পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। আটক করা হয় বেশ কয়েকজনকে। চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল এবং সিলেটে বিক্ষোভ হয়েছে। এদিকে সাম্প্রতিক সহিংসতায় নিহতের স্মরণে কাল শোক পালনের ঘোষণা দিয়েছে সরকার। কোনো চাপ নয়, আন্দোলনের 6 সমন্বয়কারী স্বেচ্ছায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। সকালে গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা সন্তানদের সঙ্গে দেখা করতে যান তাদের বাবা মা সহ নিকটাত্মীয়রা। পরে জানান সবাই ভালো আছে। আর গোয়েন্দা পুলিশ জানিয়েছে নিরাপত্তা নিশ্চিত করে শীঘ্রই তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। 14 দলের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে, যা বাস্তবায়ন করবে সরকার, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সন্ধ্যায় গণভবনে এই বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, দেশে যা ঘটছে তা রাজনৈতিক ইস্যু নয়, বরং জঙ্গিবাদী কাজ। দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় গণভবনে 14 দলের সাথে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূচনা বক্তব্যে শরিকদের উদ্দেশ্যে বলেন, চলমান ঘটনার পেছনে রাজনৈতিক ইস্যু নেই, যা হচ্ছে পুরোটাই জঙ্গিবাদী কাজ। বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে আসলে এটা তো রাজনৈতিক ইস্যু নয়, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এদের উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত, এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। 2 ঘন্টার উপরে এই বৈঠক শেষে গণভবনের বাইরে ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে শরিকেরা সিদ্ধান্ত দিয়েছে। জামায়াত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। আশা করি ভারতের প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাব। এর আগে চলমান আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আহত ও নির্যাতিত ছাত্রলীগের নারী কর্মীরা আসেন গণভবনে। তাদের সাথে কথা বলেন শেখ হাসিনা। বলেন, তাকে খাটো করতে গিয়ে আন্দোলনের নামে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে আমরা যেন একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারি, মাথা উঁচু করে সম্মানের সাথে চলতে পারি, সেই সম্মানটা তো আমি এনে দিয়েছি বাংলাদেশকে। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আজকে যেখানে যাবে বাংলাদেশ শুনলে একটা সমীকরণ এবং মর্যাদার সাথে থাকে, কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো, সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। যারা আন্দোলন করছে তাদের দায়িত্ববোধ ও দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন সরকার প্রধান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে।
আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সহিংস ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ এ পর্যন্ত 150 জন মৃত্যুর কথা জানা গেছে। নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়কদের 6 জন গতকাল সকল কর্মসূচি প্রত্যাহার করলেও একই ব্যানারে 9 দফা দাবিতে আজ রাজধানী সহ সারা দেশে বিক্ষোভের চেষ্টা করেছে শিক্ষার্থীদের একাংশ। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। সারা দেশে আটক করা হয় বেশ কয়েকজনকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একদল শিক্ষার্থী দুপুর 12টা নাগাদ রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে রাস্তায় নামে। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর নতুন করে 9 দফা দাবিতে স্লোগান দিতে থাকে তারা। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস ছোড়ে দাঙ্গা পুলিশ। আশপাশের স্থাপনায় আশ্রয় নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে আটক হয় 11 জন। মধ্যরাতে কর্মসূচি কারা দেয়? যারা মধ্যরাতের জীব, যারা অন্ধকারের জীব, এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা, তারা এখানে 18 জনকে গ্রেপ্তার করেছে। এরা প্রত্যেকে কিন্তু জামাত, এরা কেউ কিন্তু ছাত্র নয়, এরা সবাই জামাত শিবির এবং বিএনপির কর্মী। এরা এখানকে ভাঙচুর করার জন্য এখানে এসেছিল। পুলিশের তৎপরতা তারা করতে পারেনি। ঢাকা শহরের যেখানেই জামাত শিবিরকে দেখা যাবে, বিএনপিকে দেখা যাবে, তাদেরকে বিন্দু পরিমাণ স্পেয়ার করা হবে না। মিরপুরের 10 নম্বর গোল চক্কর থেকে আটক হয় 9 বিক্ষোভকারী। দাঙ্গা পুলিশ ছাড়াও পুরো এলাকা টহল দিয়ে রাখে র্যাব ও সেনা সদস্যরা। এ সময় মোড়ে মোড়ে অবস্থান নেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও। মিরপুরের ইসিবি চত্বরে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হওয়া শিক্ষার্থীদের লাঠিপেটা করে পুলিশ। আশপাশের গলিতে অভিযান চালিয়ে আটক করা হয় অন্তত 22 আন্দোলনকারীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশেপাশের অলিগলিতে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ও সেনা সদস্যদের তৎপর হতে দেখা যায়। মোড়ে মোড়ে ক্ষমতাসীন দলের কর্মীদেরও অবস্থান ছিল সরব। অভিযান চলতেছে। এই ইসিবি চত্বর আশপাশ এলাকা পুরোটাই সিকিউর করা হয়েছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং নিরাপত্তা কোনো সমস্যা নাই। পল্টন এলাকা থেকে বিক্ষোভের সময় আটক হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক ও রাফি সহ আরও 4 জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে ঢাকা রাজশাহী মহাসড়ক 1 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় আন্দোলনে একাত্মতা জানান কয়েকজন শিক্ষকও। যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে, তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছে তাদের বিক্ষোভে ছাত্রলীগ হামলা করেছে। এতে আহত হয়েছে অন্তত 15 জন। আমার ভাই মরেছে, আমরা বোন আহত, আমার বোনরা মরেছে। আমি অবশ্যই এটা ছাত্র হিসাবে, আমার ভাই হিসাবে আমার দাবি আমি করব। রাতের বেলায় পুলিশ দিয়ে বিভিন্নভাবে যারা আন্দোলন করেছে তাদেরকে একটা হয়রানির মুখে ফেলা হচ্ছে। আমাদের ছাত্রদের নিরাপত্তা কোথায়? এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের অন্তত 10 জনকে আটক করে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। কারো জবরদস্তিতে নয়, বরং স্বেচ্ছায় কোটা আন্দোলনের সমন্বয়করা গতরাতে কর্মসূচি থেকে সরে যাওয়ার ভিডিও বার্তা দিয়েছেন। ডিবি কার্যালয়ে তাদের সঙ্গে দেখা করে এমনটি জানিয়েছেন স্বজনরা। আর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শীঘ্রই 6 সমন্বয়কারীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সাথে দেখা করতে সকালে সেখানে যান তাদের বাবা মা সহ নিকট আত্মীয়রা। বেরিয়ে এসে তারা জানান 6 জনই সুস্থ ও নিরাপদে আছেন। এরা যা চাইছে তা পাইছে। এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই। কোনো প্রেশার হয় নাই, স্বেচ্ছায় খুব ভালো আছে। ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। সবাই ঠিক আছে। এবার সবার সঙ্গে মোটামুটি গার্জিয়ানদের সঙ্গে এবং তাদের সঙ্গেও কথা বলছি, খুব ভালো লাগছে। জিজ্ঞাসা করছি, তারপরে বলছি আম্মা আমি ভালো আছি, এখানে কিচ্ছু করে নাই।
দুপুরে তাদের সবাইকে নিয়ে খাবার খান ডিবি প্রধান। পরে সাংবাদিকদের জানান শিগগিরই পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে সমন্বয়কদের। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপর কোনো অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। গতরাতে ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম প্রধান দাবি পূরণ হওয়ায় আন্দোলন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। গোয়েন্দা পুলিশের নির্যাতন ও ভয়ভীতিতে এমনটি করা হয়েছে বলে সমালোচনা তৈরি হয়। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে গোয়েন্দা বিভাগে ধরে নিয়ে খাওয়ানো এবং ছবি তোলাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন নাহার সিদ্দিকা। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বেলা 1:30টায় ওই রিটের ওপর শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা শুনানিতে অংশ নেন। শুনানির এক পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী বলেন, টিভিতে দেখেছি 6 জন সমন্বয়ক কাঁটা চামচ দিয়ে খাচ্ছেন। সে সময় প্রসঙ্গক্রমে আদালত ডিবি অফিসের উদ্দেশ্যে মন্তব্য করেন, যাকে ধরেন খাবার টেবিলে বসিয়ে দেন, ছবি তোলেন, জাতিকে নিয়ে এমন মশকরা করা ঠিক না। হাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। আমরা চেয়েছি যে এই 6 জনের মুক্তি এবং ইলিগাল ডিটেনশন এটা যাতে বন্ধ হয়। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না। এই 6 জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে কি আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, গ্রেপ্তার বা আটক নয়, নিরাপত্তা দিতেই 6 জন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এদের নিরাপত্তার জন্যই এদেরকে নিরাপত্তা প্রদান করা হচ্ছে। এখানে আমাদের বুঝতে হবে গ্রেফতার বা ডিটেনশন এক জিনিস, আর যে কোনো নাগরিককে নিরাপত্তা প্রদান করা আরেকটা জিনিস। আন্দোলনের 6 জন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া বেআইনি বলে উল্লেখ করেন ব্যারিস্টার সারাহ হোসেন। আইনি কোনো ক্ষমতা বহির্ভূতভাবে রাখা হয় তার হেফাজতে, এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে তাকে সেখান থেকে মুক্ত করানোর জন্য। হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আবেদনে ও রিটকারীদের পিটিশন কারেকশনের সময় দিয়ে শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেন। ওনাদের হেফাজতে এই 6। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। নিরাপরাধ ও নিরীহ মানুষের আহাজারি চলছে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। সাম্প্রতিক সহিংসতায় অন্তত 8 জন হারিয়েছেন পা। ক্ষত নিয়ে অনেকেই কাতরাচ্ছেন বিছানায়। এমন দুঃসহ পরিস্থিতি যেন আর না হয় সে আকুতি স্বজনদের। মাহমুদুল হাসানের ক্যামেরায় আরো জানাচ্ছেন মাহমুদ কমল। খাইয়া মাইয়া 5টার দিকে বাইরেছি, খেলতেছিলাম। সন্ধ্যার দিকে যে সময় আমরা আইতাছিলাম, দৌড়াইতেছিলাম, সময় আমাদের গুলি করছে। এই যে ছেলের পাও না, এখন আমি কি করবো না, মাথা আমার যে আমি রিক্সা চলাই, মনে করেন কি আমার 3 জন ছেলে, উনি আমার বড় হাল, আমার ভবিষ্যৎ ছিল, তখন তো এটা নাই। যে বয়সে অবসরে যাওয়ার কথা, সে বয়সে ক্ষতবিক্ষত ছেলেকে সারিয়ে তুলতে বাবার আপ্রাণ চেষ্টা। পাশের বেডেই আরেক বাবার স্বপ্ন ভেঙে চুরমার। মাত্র 20 বছর বয়সেই পা হারিয়েছে ছেলে। পঙ্গু হাসপাতালের বেডে কাতরানো বেশিরভাগ আহতই কম বয়সী তরুণ কিংবা যুবক। তারা কোটা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন না। এখনো জানি না আর কতদিন থাকতে হবে। আগস্টের শেষে আমার ইয়ার ফাইনাল এক্সাম। এত কষ্ট করে ছেলে মেরে লেখাপড়া করে দিছি, আজকে আমার ছেলের এত কষ্ট। বাজার করতে আসছে, তখনই গুলি দিচ্ছে। আল্লাহ যে আমার কবে সুস্থ করবে, কবে যে আমার আবার সংসারকে হাল ধরতে পারবো, সেই গ্যারান্টি আমি দিতে পারতেছি। যারা পা হারাইছে, হাত হারাইছে, ওদের চিকিৎসা শেষে ওরা যেন জীবিকার জন্য একটা অবলম্বন পায়, একটা চাকরি পায়। এরম আর মায়ের কোল জানি খালি হয় না, আর মায়ের কান্দন যেন হয় না। ওই হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন 76 জন। এদের মধ্যে পা হারিয়েছেন অন্তত 8 জন। কর্তৃপক্ষ বলছে 6 মাস টানা চিকিৎসার পর বোঝা যাবে আহতদের শারীরিক পরিস্থিতি। আমরা আর্টিফিশিয়াল লিম্বের মাধ্যমে
সরকারের নির্দেশে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের ডিরেক্টর স্যার এখান থেকে এটা ব্যবস্থা করে দিবেন। এটা সবই ম্যাক্সিমাম এখানে গানশট ইঞ্জুরি পেশেন্ট, কিছু অপারেশন করে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরও ছেড়ে দিতে পারি, আবার যেগুলো আরেকটু মেজর মাসখানেকের মধ্যে আশা করি অনেক রোগী চলে যাবে। আর্থিক সহায়তা চেয়ে হাসপাতালের সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে এরই মধ্যে আবেদন করেছেন 25 জন। এছাড়া হাড় ভাঙা রোগীদের বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সহায়তা করতে এগিয়ে এসেছে বেশ কিছু বেসরকারি সংস্থা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনকে ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানে অচল অবস্থা কাটাতে হতাহত শিক্ষার্থী এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো সহ কয়েক দফা সুপারিশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং কলেজের অধ্যক্ষরা। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিকেলে কর্পোরেশন কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। 36টি বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং 117টি কলেজের অধ্যক্ষ ও প্রতিনিধিরা এতে অংশ নেন। প্রায় 2 ঘণ্টার আলোচনা শেষে শিক্ষকরা তাদের মতামত এবং সুপারিশ তুলে ধরেন। পরে উত্তর সিটি মেয়র জানান, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আর্থিক এবং আইনি সহায়তা দেয়া, শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হওয়া, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে যোগাযোগ বাড়ানো, অনলাইনে ক্লাস শুরু করা সহ যেসব সুপারিশ এসেছে সরকার প্রধানকে তা জানানো হবে। বাংলাদেশি পোশাকের বিদেশি ক্রেতারা রপ্তানির গতি ধরে রাখতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পোশাক প্রস্তুত এবং রপ্তানিকারক সমিতি বিজিএমইএ কার্যালয়ে সংগঠনের নেতাদের সঙ্গে বিকেলে বৈঠকে দ্রুত ইন্টারনেটের গতি বাড়ানোর উপর জোর দেয় বায়ার্স ফোরাম। বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি বলেন, গেল কিছুদিনের পরিস্থিতিতে বিদেশি ক্রেতারা কিছুটা উদ্বিগ্ন ছিলেন। তারা বন্দরে কন্টেইনার জট কাটানোর ওপর জোর দিয়েছেন, আশ্বস্ত করেছেন পোশাক কেনার কোনো অর্ডার তারা বাতিল করবেন না। আন্তর্জাতিক প্রসঙ্গ, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও অন্তত 66 জন নিহত হয়েছে। গতকাল খান ইউনিস এবং দেইর আল বালা এলাকায় বিমান থেকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অর্ধশতাধিক প্রাণহানির পাশাপাশি আহত হয় 2 শতাধিক মানুষ। গাজায় আগ্রাসন অব্যাহত থাকলে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ার উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির পাশাপাশি লেবানন ইসরায়েল সীমান্তেও সংঘাত থামাতে হবে। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। 14 দলের বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের সুপারিশ। দেশে বর্তমানে যা ঘটছে তা রাজনৈতিক ইস্যু নয়, জঙ্গিবাদী কাজ, বললেন প্রধানমন্ত্রী। নতুন করে দেওয়া 9 দফা দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, আটক বেশ কয়েকজন নিহতদের স্মরণে কাল রাষ্ট্রীয় শোক। চাপ নয়, স্বেচ্ছায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে 6 সমন্বয়কারী, জানালেন স্বজনরা। দ্রুত এই পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আশ্বাস গোয়েন্দা পুলিশের। এ ছিল এখনকার মতো। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।